সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। স্থানীয় সরকার সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশে একমত বিশ্লেষকরা। চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট বাতিলের প্রস্তাবে আপত্তি। যখন আপনারা এই মেম্বারের মধ্যে থেকে একজন চেয়ারম্যান হবে তখন হচ্ছে ওই কেনা বেচার একটা ব্যাপার তখন দাঁড়াবে। সাধারণ শুধুমাত্র মেম্বার হতে চান তাদের অংশগ্রহণ করার বা তাদের জিতে আসার তাদের সুযোগ অনেকখানি কমে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের করা অর্থ পাচার মামলা আপিল বিভাগে বাতিল। নোবেল জয়ীকে অপদস্থ করতেই নেওয়া হয়েছিল এই পদক্ষেপ, দাবি আইনজীবী। সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। কুয়েট শিক্ষার্থীদের সাথে কথা বললেন শিক্ষা উপদেষ্টা। আইনি প্রক্রিয়ায় সমস্যা সমাধানের আশ্বাস। ভিসি অপসারণের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমি চরমভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি, সনাতনী যেই প্রক্রিয়া যেভাবে ছাত্রদেরকে বা অন্যান্য যারা সংক্ষুব্ধ যারা থাকেন তাদের সাথে মোটামুটি ভাবে একটা প্রতারণার মতো যে কালক্ষেপণ করে জিনিসটা, সেই ধরনের এটা হবে না। 100 নম্বরে ভাইভা সহ চাকরি প্রত্যাশীদের নানা দাবির সাথে একমত পিএসসি চেয়ারম্যান। বললেন 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই। হঠাৎ করে যদি 100 নম্বরের ভাইভা নেওয়া হয় তাহলে হয়তোবা মামলার একটা সুযোগ তৈরি হয়। যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, এই কমিশন করছে 47 থেকে সেটা চালু করার কথা সরকার ভেবেছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু। 4 আসামির বিরুদ্ধে আগামী রোববার সাক্ষ্য গ্রহণ। The middle outside edge and takes it. This occasion the gully fielder was waiting for a while. সিলেট টেস্টে 255 রানে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য জিম্বাবুয়েকে 174 রানের টার্গেট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে ক্ষোভ। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 2 সন্দেহভাজন জঙ্গি নিহত। দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি পাঠানা নাইনসি। জানাবো বিস্তারিত সব খবরাখবর। স্থানীয় সরকার সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশকে সাধুবাদ জানালেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। বলেন এর আগেও সংসদ সদস্যদের বাধায় শক্তিশালী করা যায়নি তৃণমূলের সরকার। তাই সংস্কারের পর স্থানীয় সরকারে ভোটের পক্ষে মত তাদের। তবে চেয়ারম্যান পদে সরাসরি ভোট না থাকা এবং একসাথে 5 পরিষদে ভোট আয়োজন নিয়ে দ্বিমত আছে কারো কারো। তৃণমূলের সরকারে ভোটের উত্তেজনা বেশি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনে। তবে সব স্থানীয় সরকারের কর্মপরিধির সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ অনেক। ফলে বিভিন্ন মহল থেকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার তাগিদ দেয়া হলেও তা কাজে আসেনি। 2007 সালে এমন উদ্যোগ নেওয়া হলেও পরে তার বাস্তবায়ন হয়নি। এমপিদের কারণে কিন্তু এরা শক্তিশালী হতে পারে না, কারণ এমপি চান না কোনোভাবে এরা শক্তিশালী হোক, এবং যেই কারণে তারা সবসময় হচ্ছে লোকাল গভর্নমেন্টের যে কোনো কিছু তারা হচ্ছে এক ধরনের একটা কন্ট্রোল তারা রাখতে চান। খুব ভালো প্রস্তাবগুলো আছে, অনেকগুলো ভালো প্রস্তাব, কিন্তু এটার বাস্তবায়ন নিয়ে আমার আসলে একটু আছে। অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ ভোট হবে কেবল মেম্বার বা কাউন্সিলর পদে। নির্বাচিতদের মধ্য থেকে চেয়ারম্যান বা মেয়র নির্ধারিত হবেন। তবে বিদ্যমান পরিস্থিতিতে কালো টাকার দৌরাত্ম্য আরও বাড়বে বলে মনে করেন কেউ কেউ। যখন আপনারা এই মেম্বারের মধ্যে থেকে একজন চেয়ারম্যান হবে তখন হচ্ছে আপনার এই যে প্রার্থী বা যারা ইলেক্টেড মেম্বার কেনা বেচার একটা ব্যাপার তখন দাঁড়াবে, এবং ফলে সাধারণ মানুষ যারা সাধারণ শুধুমাত্র মেম্বার হতে চান তাদের অংশগ্রহণ করার বা তাদের জিতে আসার তাদের সুযোগটা অনেকখানি কমে আসবে। যদি কয়েকজন মেম্বার একমত হয় যে আমরা এই মেয়রকে রাখবো না, একে বসাই দেব, তাহলে সেটাও তারা একজোট হয়ে করতে পারবে না। একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। বলছে যে সরকারি চাকরিজীবীরাও
পরিষদে অস্থায়ী মেম্বার হতে পারবে। এটা আমার মনে হয় খুব ডিজাস্টার হয়ে যাবে। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটির আলাদা আলাদা আইনের বিপক্ষে সংস্কার কমিশন, বরং নির্দিষ্ট আইনের অধীনে একসাথে নির্বাচনের সুপারিশ তাদের। এতে খরচ 2/3 কমবে বলে মনে করে কমিশন। আইনি কিছু সমস্যা থাকতে পারে যদি কোনো এই আইনটার বিরুদ্ধে কেউ যদি রিড করে এবং সেই আইনটা যদি তখন যদি অকার্যকর হয় তাহলে কিন্তু 5টা লেভেলে অকার্যকর হয়ে পড়বে। নির্বাচন কমিশন একসঙ্গে 5টা লেভেলে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে তার সেই সামর্থ্যটুকু আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। পারবে না আমি তা বলবো না, পারবে, কিন্তু তার আগে তাদের ওইভাবে নিজেদের ট্রেনিং দিয়ে ওইভাবে সক্ষমতাটা বৃদ্ধি করে নিতে হবে। একটা সাধারণ ইলেকশনে ধরেন 20 থেকে 25 লক্ষ সরাসরি নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করে। স্থানীয় সরকার সংস্কার কমিশন ভোটের আগেই সুপারিশ বাস্তবায়নের পক্ষে, এতে একমত বিশ্লেষকরাও। তবে দিন শেষে আইন প্রণয়ন ও পরিবর্তন যেহেতু সংসদের বিষয়, তাই এর ভবিষ্যৎ নির্ভর করছে সংসদ সদস্যদের সদিচ্ছার উপর। আমাদের প্রত্যেকটা একটা ছোট ছোট ইউনিট যদি আমরা চিন্তা করি, এখানে যদি আর্থিক স্বাধীনতা থাকে, আর্থিক বরাদ্দগুলো বেশি থাকে, অথবা ছোট ছোট এলাকাগুলো আস্তে আস্তে উন্নয়ন হওয়ারই কথা। তৃণমূলের সেবা বৃদ্ধি স্থায়ী রূপ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি আদায়ের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। প্রার্থীদের সাথে মুখামুখি অনুষ্ঠান করতে হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচন উভয় চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে এমন সংস্কার চাই না, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়। কয়েকটি দলের কারণে মনে হচ্ছে নির্বাচন খুব তাড়াতাড়ি না হবার শঙ্কা দেখা দিয়েছে। তবে দ্রুততম সময়ে নির্বাচন হবে এমন আশা প্রকাশ করেন তিনি। বলেন, মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হলে আবারও ভারতীয় আধিপত্যের কবলে পড়বে বাংলাদেশ। সচিবালয়ের ভেতর ও বাইরের কিছু মানুষ প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দিবে না, তোলেন এমন অভিযোগও। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। নির্বাচনের বিকল্প নির্বাচন, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মানি লন্ডারিং আইনে করা দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। একই সাথে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, হয়রানি করতে এই মামলা করেছিল দুদক। তিনি জানান, আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে আপিল বিভাগে, সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে জানান তিনি। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে 2023 সালের 30 মে এই মামলাটি দায়ের করেন। পরের বছর জুনে ওই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে, এই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল লায়াবিলিটি এখানে থাকেই না। তৎকালীন দুদকের চেয়ারম্যান তিনি 11 তারিখ কোর্টে একটা মামলা উইথড্রয়ালের পিটিশন দিলেন আমাদের অগোচরে। আমরা জানি না, আমরা আসামি, আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই। 11 তারিখে শুনানি করলেন, শুনানি করে আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নিলেন। একতরফা শুনানিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তুত করা জয়েন্ট রেসপন্স প্ল্যানের অর্থায়ন হ্রাস পাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। জানান, বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই প্রেক্ষাপটে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। জানান, সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতে কাতারের সহায়তা কামনা করেন তিনি। বলেন, সম্প্রতি রাখাইন রাজ্যের পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন ঘটেছে। এ সময় মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এবং রাখাইন আরাকান আর্মির বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি। রোহিঙ্গা সংকটে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে ৮ দফা সুপারিশ পেশ করেন প্রধান উপদেষ্টা। এর আগে মঙ্গলবার কাতারের দোহায় এক ব্যবসায়িক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অর্থনৈতিক দিক বিবেচনায় বাংলাদেশে উন্নতি করার অনেক খাত রয়েছে। অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি দুর্বৃত্তায়ন দূর করার প্রত্যয় জানান তিনি। ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। বলেন, এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে সরকার। এ সময় তিনি আরও জানান, পরিবর্তিত বাংলাদেশে গত ৮ মাসে অর্থনীতি, আইন, বিচার সহ সবকিছু ঠিক করার চেষ্টা চলছে। এজন্য সংস্কার কমিশন গঠনের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে বিভিন্ন পলিসি। সেসব বাস্তবায়ন এবং সব প্রক্রিয়া শেষ করেই নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are, and you provide all the support to make that happen. So that's our efforts right now. We want to build that economy and clean up the whole system, and that's where we are. And we need your attention. Just look at examine what this is all about. Varieties of things can happen. শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে ক্যাম্পাসে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষা উপদেষ্টা জানান, এ বিষয়ে ইউজিসি 3 সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে আন্দোলনরতদের। শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। অভিযোগ, 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি না দিয়ে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। সমাধান তো একটাই, আমরা সেটা বলে দিয়েছি যে এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি, যে এক দফা হচ্ছে ভিসি মাসুদের অপসারণ। আমরা আমাদের দাবিতে অনড়, এবং দেখেছেন যে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে দাবানল হিসাবে। দর্শক, খুলনায় কুয়েটে শিক্ষকদের সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। আমরা ওনার পক্ষে আর কাজ করব না। হ্যাঁ, আমরা তো কুয়েটকে ভালোবাসি, কুয়েট এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। তাই আপনাদের কাছে আমাদের এটাই প্রত্যাশা। তো আপনারা ভালো থাকুন, কুয়েট ভালো থাকুক, দেশ ভালো থাকুক, এটাই আমাদের কামনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার, কিছু বাদ পড়েছে কি? এটা শুরু থেকেই ছিল, এখনো আছে এটা, এবং এই দাবিটা ছাত্রদের সাথে, ছাত্রদের তো একই দাবি আছে, ছাত্র শিক্ষক সবার দাবি, এটা নিয়ে বারবার বলেছি। সুতরাং এইটা আজকের মূল বিষয় নয়। আজকের মূল বিষয় আমাদের অবস্থানটা পরিষ্কার করা, যে এইখানে আমরা শিক্ষকরা সবসময় সহযোগিতা করেছি, চেষ্টা করেছি, এবং এই কথাগুলো নিয়ে সত্যকে আড়াল করা হয়েছে। আমাদের অ্যালামনাইদেরকে, অভিভাবকদেরকে, দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে। এই কথাটা আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, এবং এই জিনিসটা আপনাদেরকে পরিষ্কার করলাম। 2,
ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো, যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, কোনো ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। এখন পর্যন্ত আমরা ভাইস চ্যান্সেলরের এই মর্যাদার প্রশ্নে, একজন শিক্ষকের মর্যাদার প্রশ্নে আমরা এই জায়গায় অটুট আছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। দর্শক, কুয়েট শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন চলছিল, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লাস পরীক্ষা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র দেখা যায়। কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে কুয়েটের সাথে সংহতি জানিয়ে আজ সব ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানায় আন্দোলনকারীরা। এছাড়া বিকাল ৩টায় ভিসির পদত্যাগের এক দফা দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এইসব নিয়ে অ্যাকচুয়ালি আমরা খুব একটা কথাবার্তা শুনি নাই, ক্লাসের মধ্যেও শুনি নাই, আর গ্রুপেও খুব একটা শুনি নাই। কালকে বন্ধ আছে, তার পরের দিন থেকে আর কি বন্ধ চলবে, একদম রবিবারে আবার পরীক্ষা আছে। এখনো পর্যন্ত আমাদের ক্লাস বা পরীক্ষা বর্জন এরকম কোনো সুনির্দিষ্ট কোনো আমরা পাইনি। প্রথমত ডিপার্টমেন্ট থেকে তো কোনো ধরনের নোটিশ বা নির্দেশনা পাইনি, আর ক্যাম্পাস থেকে কোনো নোটিশ দিলে সেটা অবশ্যই আমাদেরকে গ্রুপে অথবা যে কোনোভাবে জানাতে হতো। এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই নাই। এখন তো আর পদত্যাগ না, সবাই চায় যে ওনাকে পদচ্যুতি করতে চাচ্ছে ভিসিকে। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আসছে হচ্ছে আমরা সবাই একাত্মতা প্রকাশ করেছি। বিসিএস এর মৌখিক পরীক্ষার নম্বর আগের মতো 100-তে নেওয়া হবে, কিন্তু 8 মে থেকে শুরু হতে যাওয়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই। যমুনা টেলিভিশনের সাথে চাকরি প্রত্যাশীদের দাবি দেওয়া সম্পর্কিত আলাপে একথা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। বলেছেন, পিএসসির সংস্কারের বিষয়ে আন্দোলনকারীদের বিভিন্ন দাবির ব্যাপারে তিনি একমত, তবে বিধি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। আলামিন হক অহনের রিপোর্ট। উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে ছুটছেন এই যুবকরা। পছন্দের শীর্ষে বিসিএস, কিন্তু লিখিত পরীক্ষায় প্রথম সারিতে স্থান পেলেও মৌখিক পরীক্ষায় রাজনৈতিক বিবেচনা ভাবায় তাদের। একটা আপুর দেখলাম 500 পাস পেয়ে সে ট্যাক্স ক্যাডার হয়ে গেছে, আবার আরেকটা আপুর দেখলাম 549 নাম্বার পেয়েও সে কিন্তু কোনো ক্যাডার পায় নাই। নিজেদের মতদর্শের লোক ঢোকানোর জন্য হয়তোবা এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে ভাইবার মার্কটা। সকলেরই দাবি যে ভাইবাতে মার্কসটাকে কমে 50-এর নিচে আনা। আগামী 8 মে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা, একই সময়ে হচ্ছে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষাও। তাই 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবি তাদের। তবে পিএসসি বলছে, যারা 46তম বিসিএস এর লিখিত পরীক্ষায় বসবে তাদের পূর্বের বিএসসির মৌখিক পরীক্ষা 16 জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে, তাই পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক। আমরা বিজিপি বাদে এমন একটা জায়গায় ছাপাতে চাচ্ছি যেখানে ছাপালে আমরা মনে করি যে আমরা সন্তুষ্ট থাকব। আমরা এমন জায়গায় ছাপাতে যাচ্ছি যেখানে নিশ্চিত নিরাপত্তা প্রদান করবে প্রশ্নপত্রের ছাপার ব্যাপারে। ওই প্রেসটা একটা সার্টেন টাইমের পরে আমাদের কাছে অ্যাভেলেবল হবে না। পিএসসি নিজেও মনে করে মৌখিক পরীক্ষার 200 নম্বর পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই 47তম বিসিএস থেকেই মৌখিক পরীক্ষা হবে 100 নম্বরে। যেহেতু অ্যাডভার্টাইজমেন্টের সময় 200 নম্বর ছিল এবং হঠাৎ করে যদি 100 নম্বরের ভাইবা নেওয়া হয় তাহলে হয়তোবা মামলার একটা সুযোগ তৈরি হয়, লিটিগেশন হতে পারে। সেই বিবেচনায় হয়তোবা সরকার ভেবেছে যে 47, যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, এই কমিশন করছে, 47 থেকে সেটা চালু করার কথা সরকার ভেবেছে। এছাড়াও পরীক্ষার নম্বর উন্মুক্ত করে দিতে চায় কমিশন। সমস্ত পরীক্ষার ফলাফল আমরা প্রার্থীদেরকে জানিয়ে দেব। এটা বিধি পরিবর্তন না করে করা সম্ভব না, সুতরাং আমরা বিধি পরিবর্তনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা এখন নিচ্ছি। চেয়ারম্যান জানান, পিএসসিকে সংস্কার করতে প্রতি বছর একটি বিসিএস কার্যক্রম শেষ করা, পুলিশি ভেরিফিকেশন, স্বচ্ছতা আনা সহ নানান কাজ করা হচ্ছে, যা চাকরি প্রত্যাশীদের চাওয়ার সাথে মিলে যায় বলে মনে করেন পিএসসি চেয়ারম্যান। ন্যায্যতা বজায় রেখে, নিরপেক্ষতা বজায় রেখে আমার মনে হয় যে আমাদের এই নিয়োগ কার্যক্রম ভাইবা চালমান আছে। অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম বলেন, চাকরি প্রত্যাশীদের চাওয়া পাওয়ার মেলবন্ধনেই সামনের দিকে এগুতে চায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
চাকরির প্রত্যাশীরা মনে করেন জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে হতে হবে বৈষম্যহীন, মেধাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও বেকার বান্ধব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও মনে করে একই কথা। তাহলে বাধা কোথায়? এখন দেখা যাক কতটা প্রত্যাশা পূরণ করতে পারে কমিশন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জ শুনানি হয়। পরে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। মামলায় বলা হয়, গত 6 মার্চ মাগুরা সদর নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে মামলা করেন। এরই মধ্যে আদালতে জবানবন্দিতে হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছেন। বিজ্ঞ আদালত বলেছেন যে চার্জশিটভুক্ত 1 থেকে 3 নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে। 1 থেকে 3 নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবেন। দর্শক, মোহাম্মদপুরে কাটাসুর খালের জায়গায় থাকা অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছে রেদওয়ানের কাছে। রেদওয়ান, অভিযান কোন পর্যায়ে রয়েছে, কি কি উচ্ছেদ করা হলো একটু জানতে চাই বিস্তারিত। ন্যান্সি, অভিযান কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। 12টার কিছুটা পর থেকে কিন্তু এই অভিযান শুরু হয়েছিল মূলত ন্যায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এবং সকাল থেকে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয়রা যেটি দাবি করছিলেন যে তাদের কাছে স্টে অর্ডার ছিল, আদালতের আদেশ ছিল, তাদের কিছুদিন সময় দেওয়া হয়েছে। তবে সেই সময়সীমা কিন্তু শেষ হওয়ার পরপরই কিন্তু এখানে সেনাবাহিনী সহ পুলিশ সহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এখানে অভিযানটি শুরু হয় এবং সেই অভিযান কিন্তু এখনও চলমান আছে। অভিযান শেষের পর কিন্তু আমাদের সাথে কথা বলবেন ম্যাজিস্ট্রেট। তবে সকালে অভিযান শুরুর সময় কিন্তু জেলা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক এজাজ, তিনি আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে যাদের কিংবা যত প্রভাবশালী হোক না কেন আসলে খালের উপর যারা এই ধরনের অবৈধ স্থাপনা করছেন তাদের কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কিন্তু প্রশাসন রয়েছে এবং সেখানে আসলে মসজিদ থেকে শুরু করে বেশ কয়েকটি দালান, বহুতল ভবন সবকিছুই কিন্তু পড়েছে এবং তাদের 7 থেকে প্রায় 10 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যেই কিন্তু তারা এই জায়গা যেন তারা ছেড়ে দেন সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশন থেকে তাদের আগেই অনুরোধ করা হয়েছে, যার কারণে সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান শেষে একজন ম্যাজিস্ট্রেট যিনি কিছুক্ষণ পরে আমাদের সাথে কথা বলে আসলে এই অভিযানের যে সারসংক্ষেপ সেটি কিন্তু আমাদেরকে জানাবেন এবং এই অভিযানের যে মূল সেটি এর আগেই কিন্তু বেশ কয়েকবার এই জায়গা মেপে কিন্তু তাদেরকে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই আজকে মূলত দোতলা একটি ভবন এবং তার পাশের আরেকটি ভবন এবং পেছনের একটি কবরস্থানের জায়গা, এই মোট 3টি জায়গা মিলে কিন্তু আজকের এই অভিযান এবং এই 3টি জায়গাতে আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, যার কারণে বলছিলেন যে প্রশাসক বলছিলেন যে তারা আসলে এই যারা এর সাথে জড়িত কিংবা যারা এই অভিযান কার্যক্রমের সাথে আসলে আছেন তাদের প্রত্যেকেরকে নোটিশ দেওয়ার পরও কিন্তু তারা যেহেতু সরেননি তারপরেই কিন্তু আসলে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে এবং খাল উদ্ধারে যথাযথ ব্যবস্থা কিন্তু তারা পরবর্তীতেও চলমান রাখবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়েছে। দুপুরে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। রাষ্ট্রপক্ষে মামলার পেপার বুক পড়া শুরু করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা। আসামি পক্ষে উপস্থিত রয়েছেন সিনিয়র আইনজীবী এস এম
শাহজাহান। এর আগে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দেন আদালত। পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পাঠানো হয়। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না, ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে ডিএমপির এ সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন। গত 9 এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে। রিটকারী আইনজীবী বলেছেন ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর জানাবো। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে 255 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য 174 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর বিনা উইকেটে 4 রান। আগের দিনের 4 উইকেট 194 রান নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ। স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই 60 রান করা শান্ত মুজারাবানির পেসে কাটা পড়েন। এরপর জাকের আলীর সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ, কিন্তু মিরাজও বেশিক্ষণ স্থায়ী হননি। মাত্র 11 রান করে মুজারাবানির পঞ্চম শিকারে পরিণত হয়ে এই অলরাউন্ডার কাটা পড়লে 210 রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী অনেক একাই লড়াই করার চেষ্টা করেন। শেষ উইকেটে সংগ্রহহীন জাকের দ্রুত রান করার চেষ্টায় 58 করে ফিরলে 255 রানে অল আউট হয় বাংলাদেশ। 6 উইকেট নিয়েছেন মুজারাবানি। এর আগে স্বাগতিকদের প্রথম ইনিংসে করা 191 রানের জবাবে জিম্বাবুয়ে করছিল 273। সিলেট টেস্ট কভার করছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, জাকের আলী একাই লড়াই করে গেলেন, মিরাজ শান্তরা রান পেলেন না, কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা? ন্যান্সি, এর আগে কোচ সালাউদ্দিন একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ম্যাচ অ্যাওয়ারনেস, সচেতনতাটা নেই। আমরা কিন্তু আজকের দিনও তেমনটাই দেখলাম। দ্বিতীয় বলে আপনি বলছিলেন নাজমুল শান্ত যেভাবে আসলে উইকেট বিলিয়ে এসছেন, দলের অধিনায়ক যদি আসলে এভাবে উইকেট দিয়ে আসে, তখন বাকিদের ব্যর্থতা নিয়ে তো আসলে আলোচনা করাটা মানে আমার কাছে মানে অনর্থক। যখন 60 রানে অপরাজিত, সবচেয়ে ভালো খেলছিলেন অধিনায়ক, যখন এভাবে উইকেট দিয়ে আসবেন, পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ এতগুলো টেস্ট খেলেছেন, অভিজ্ঞ একজন ক্রিকেটার, মুজারাবানি যিনি আসলে যাকে এই টেস্টের আগে থেকে আলোচনা ছিল জিম্বাবুয়ের এই পেসারকে নিয়ে, সেই মুজারাবানি কিন্তু বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠলো। 6টা উইকেট নিয়েছেন বাংলাদেশ, আজকে মাত্র 62 রান যোগ করতে পেরেছে। এবং এই ব্যর্থতার কথা আসলে এর আগে যখনই প্রশ্ন করা হয়েছিল অধিনায়ককে বা কোচদেরকে, কেউই আসলে বলছিলেন কি যে সাময়িক একটা ব্যর্থতা, তারা ঘুরে দাঁড়াবেন, নতুন শুরুর বার্তা দিচ্ছিলেন। সেই শুরুটা কিন্তু আমরা দেখতে পেলাম না, বরঞ্চ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ 2018 সালে এই সিলেটেই বাংলাদেশ যে ভরাডুবি হয়েছিল, 151 রানে হেরেছিল, সেই হার কিন্তু আরও একবার চোখ রাঙাচ্ছে। 174 রানের লক্ষ্যমাত্রা, এবং এখন আসলে খুবই কঠিন আমার কাছে মনে হয় এই কন্ডিশনে জিম্বাবুয়ের ব্যাটার। অবশ্যই জিম্বাবুয়ে ফেভারিট, তবে বাংলাদেশকে যদি এই ম্যাচে ফিরতে হয় 50 রানে বা 100 রানের মধ্যেই আসলে 5-6টা উইকেট নিতে হবে জিম্বাবুয়ের, যেটা আমার কাছে মনে হয় এই কন্ডিশনে খুবই কঠিন। এখন পর্যন্ত এই টেস্টে ফেভারিট জিম্বাবুয়ে। ন্যান্সি। মারুফ, আপনাকে ধন্যবাদ।
অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত কোনো ভিত্তি নেই, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তারাই সরকারকে ক্ষমতায় রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মানিকগঞ্জে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যান তিনি। বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে, কারণ প্রশাসন এই সরকারের হাতেই। রিজভী আরও বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসীদের দমন করতে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে তা জনগণের কাছে সরকারকে খোলাসা করতে হবে। শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে, দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে, তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এই সরকারকে ব্যর্থ বলবে, এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচন নিয়েও সরকার টালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দ্বীপটির 2 লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সাগরপথ। বৈরী আবহাওয়ায় ড্যানিশ বা স্পিড বোটে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মাঝ সমুদ্রে স্পিড বোটে বাচ্চা প্রসবও বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, ফেরি চালু হলে দ্বীপবাসীর ভোগান্তি অনেকটাই কমবে। উত্তাল সমুদ্রের বুকে একখণ্ড সবুজ ভূমি কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। চট্টগ্রাম ও ঢাকা থেকে ট্রলারে করে সমুদ্র পাড়ি দিয়ে নিত্যপণ্য আসে দ্বীপটিতে। ট্রলার ডুবে লোকসানের ঘটনাও ঘটছে অহরহ। ট্রলারের পরিবর্তে ফেরিতে এসব পণ্য আনা নেয়া করা হলে ঝুঁকির পাশাপাশি ব্যয়ও কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের। 4-5টা কষ্ট দিতে হয়, ওই কষ্টটা তো আমাদের আর যাবে না। লেবার খরচটা কম যাবে, তারপর আমাদের সুবিধাটা বেশি হবে। অনেক দুর্ঘটনা, লক্ষ লক্ষ টাকা, কেউ আমাদেরকে 1 টাকা গুণানি দেয়। ছোট ছোট যারা লবণ ব্যবসায়ী, তারা লবণ ট্রাকে করে লবণ নিতে পারবে, এদের জন্য একটা সুবিধা হবে। সাগর বেষ্টিত দ্বীপটিতে আয়ের একমাত্র উৎস লবণ উৎপাদন ও মাছ শিকার। ফেরি চালু হলে লবণ ও মাছ রপ্তানিতে সুবিধা সহ যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হবে বলেও মনে করেন স্থানীয়রা। ঢাকা থেকে আরো অনেক বিনিয়োগকারী এখানে এসে বিনিয়োগ করবে, যারা পর্যটক আসবে তারা আরো অনেক সুযোগ সুবিধা বুক করবে। ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের ফেরি ছাড়া কোনো বিকল্প নেই। দ্বীপটির মালেক শাহ হুজুরের মাজারও বেশ পরিচিত। নিয়মিত যাতায়াত করছে হাজার হাজার অনুসারী। ফেরি সার্ভিসের দাবি উঠছে তাদের পক্ষ থেকেও। করে মালেক শাহ হুজুরের কারণে আগে যদি 100 জন আসতো, এখন আসে 1000। এই যে মানুষের যাওয়া আসার জন্য এখানে ফেরি সার্ভিস, এখন এটা বর্তমানের সময়ের দাবি। ফেরি চলাচল করার জন্য উপযুক্ত জায়গা হবে, সেখানে যাতে ফেরি চলাচল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, সেই জন্য অনুরোধ করতেছি। সরকার চাইলেই দ্বীপের 2 লাখ বঞ্চিত মানুষের কথা বিবেচনা করলে ফেরি চলাচলের দাবি বাস্তবায়ন করা সম্ভব বলছেন বিশিষ্ট জনেরা। পর্যটনের অগ্রাধিকার দিতে হবে, আর এই অগ্রাধিকার যদি বাস্তবায়ন করতে হয়, অগ্রাধিকারটা যদি ঠিক রাখতে হয়, তাহলে ফেরিটা অবশ্যই করতে হবে। জনগণের দাবি এবং তাদের আবেদন, কান্না বুঝতে পারেন, বেদনা বুঝতে পারেন, তাহলে এটা খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব। শহীদুল সুমন, যমুনা নিউজ। কুমিল্লার বুড়িচংয়ের রেল লাইন থেকে 3 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, সকালে বুড়িচংয়ের মাধবপুর এলাকায় রেল লাইনের উপর ছিন্ন ভিন্ন অবস্থায় 2 জনের মরদেহ এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণ পর আহত যুবকও মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়েই এই করুণ মৃত্যু। যখন রেল লাইনে হাঁটতেছিল তখন ধরেন এই যে আসছে, আইসা দেখতেছে যে রেল লাইনে এখানে পড়ে আছে। প্রথম তো ভয় আসে নাই, এসে হয়তো বসছে এখানে, ট্রেন তো সমানে 2টা আসে, তারা হয়তো এই সাইডে বসছিল, হয়তো ট্রেন দিয়ে 2টা আসছে, তারা বলতে পারবে না এই দিন হয়তো এরকম ঘটনা হইতে পারে। ভোর 4টার দিকে ঘটনা। 3 জনে এখনো অজ্ঞাত, কারোর পরিচয় শনাক্ত হয় নাই। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ডাউন লাইনে এই ঘটনা ঘটছে।
ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ব্যাপক জোরদার করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা। উপত্যকা জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। বারমুল্লায় সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছে 2 সন্ত্রাসী। হামলার পেছনে পাকিস্তানের দিকে অভিযোগের তীর ছুড়ছে বিজেপি নেতারা সহ অনেকে, যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, ভারতে পর্যটকদের অন্যতম আকর্ষণ জম্মু কাশ্মীর ভয়াবহ রক্তপাতের সাক্ষী হল আবারও। মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামের পাহাড়ি এলাকা বৈসারণে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন 26 জন। ঘটনার পরপরই শ্রীনগরে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকা জুড়ে চলছে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। বুধবার বারামুল্লায় ব্যাপক বন্দুকযুদ্ধ হয় সেনা ও সন্ত্রাসীদের মধ্যে। ঘটে হতাহতের ঘটনা। ব্যাপক অস্ত্র গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে হামলার কারণে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকালেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল, পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠক করেন তিনি। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গোষ্ঠীটিকে লস্কর-ই-তাইয়্যিবার প্রক্সি গ্রুপ বলে উল্লেখ করছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISIর সমর্থন পুষ্ট বলেও অভিযোগ রয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছেন অনেক বিজেপি নেতা। পাকিস্তানের আতঙ্কবাদীরা জঘন্য অপরাধ করেছে। পেহেলগামে যে হামলা হয়েছে তা মানবতাকে হত্যা। এই ঘৃণ্য অপরাধের মূল্য চুকাতে হবে পাকিস্তানকেও এবং আতঙ্কবাদীদেরও। এটা নিশ্চিত যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছেড়ে দেয়া হবে না। পাকিস্তান একটি দুর্বল রাষ্ট্র, আরও একবার নিজেদের দুর্বলতার প্রমাণ দিল। অবশ্য কাশ্মীরে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এর সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। যে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী আমরা। নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণে ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো পক্ষের হস্তক্ষেপ নয়, বরং স্থানীয় বিদ্রোহ। সন্ত্রাসী হামলার প্রতিবাদে জম্মু কাশ্মীরের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। পাকিস্তান বিরোধী স্লোগানের পাশাপাশি সরকারের প্রতিও ক্ষোভ ছাড়ছে অনেকে। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। বোস্টন ম্যারাথনে সফল হয়েছেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। 42.2 কিলোমিটার পথ 3 ঘন্টা 15 মিনিট 44 সেকেন্ডে পাড়ি দিয়েছেন তিনি। বিশ্বের প্রাচীনতম ম্যারাথনের একটি বোস্টন ম্যারাথন। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে 129তম বোস্টন ম্যারাথনে অংশ নেন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। প্রতিযোগিতায় অংশ নেয় 128টি দেশের 32,000 অ্যাথলেট। সফলভাবে এই ম্যারাথন সম্পন্ন করায় খুবই উচ্ছ্বসিত বাংলাদেশের আয়রনম্যান। 2023 সালের বার্লিন ম্যারাথনের সফলতায় বোস্টন ম্যারাথনে অংশ নেবার সুযোগ পান আরাফাত। বোস্টন ম্যারাথনে কেনিয়ার জন কেরি 2 ঘন্টা 4 মিনিট 45 সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। সাথেই থাকুন।